আসসালামু আলাইকুম। এটা আমাদের গ্রামের বাড়ি। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা 1971 সালে এই বিল্ডিংটা করা হয়। তো এই বিল্ডিং উদ্বোধনের আগেই মুক্তিযুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় এই বিল্ডিংটা আমার দাদা এবং বাবারা তারা মুক্তিযোদ্ধাদের জন্য এই বিল্ডিং ছেড়ে দেয়। এখানে 28 জন মুক্তিযোদ্ধা এই বিল্ডিংয়ে অবস্থান করছিল এবং তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আমার দাদা সানাউল্লাহ সর্দার উনি করতেন। আমাদের তখন ওই পিছনে দেখেন আমাদের যে বাড়ি নতুন ঘর করা হয়েছে, এখানে আমাদের পুরানো একটা টালির ছাউনিওয়ালা বাড়ি ছিল। সেখানে মূলত আমাদের পুরানো বাড়ি। তো তার আগেও আমাদের এই সামনে এখানে দেখা যাচ্ছে সামনের এই জায়গাতে আমাদের পুরানো বিল্ডিং ছিল, একতলা দালান ঘর। এই যে গাছগুলি দেখা যাচ্ছে, একটা টালির ছাউনি, এখানে পুরানো বিল্ডিং ছিল। আর এই বিল্ডিংটা পুরাই 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের আইসপাড়ার একটা ওখানে বাংকার ছিল, 4টি বাংকার। 28 জন মুক্তিযোদ্ধা ওখানে পালাক্রমে যুদ্ধ করত, অবস্থান করত এবং তারা আমাদের এই বাড়িতেই তারা খাওয়া দাওয়া করতো এবং থাকতো, বিশ্রাম নিত। এই খবর যখন স্থানীয় রাজাকারদের মাধ্যমে খান সেনারা যায়, তখন বাংলা ভাদ্র মাসের 10 তারিখে শুক্রবার খান সেনারা আমাদের এই বাড়িতে আসে। এসে আমার দাদা সানাউল্লাহ সর্দার এবং চাচা আব্দুল মালেক তাদেরকে ধরে নিয়ে যায় এবং ধরে নিয়ে এই সামনে আমি জায়গাটা দেখাবো। ওই পাশে প্রথমে এটা আমাদের এই মসজিদটা তখন ছিল। মসজিদটা 1923 সালের মসজিদ। তারা খান সেনারা আমার দাদা এবং চাচাকে ধরে নিয়ে ওই যে সামনের এই যে একটা ছোট একটা বলে আমাদের ছোট পুকুরের মতো, ওই যে একটা মহিলা দেখা যাচ্ছে, ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সেখানে কিছু টর্চারিং চড়থাপ্পড় তাদের দেয়। এবং আমি সামনে আরও একটা জায়গা দেখাবো, সেখানে আমার দাদাকে খান সেনারা গুলি করলে গুলি বের হয় না। এটা একটা অলৌকিক ঘটনা। আমরা যারা ওই সময় প্রত্যক্ষদর্শী ছিল তারা এখনও এটা আমার চাচার বাম পাশে আমার এক চাচার বাড়ি, ডান পাশে এক চাচার বাড়ি। তো এই সামনে যে জায়গাটা আমি এখন দেখাবো, ওইখানে গুলি করলে দাদার দিকে যখন গুলি করে তখন গুলি বের হয় না, কিন্তু অন্যদিকে গুলি করলে গুলি বের হয়। এবার 3বার এই ঘটনাটা ঘটেছে। এই যে জায়গাটা জাস্ট এই জায়গাটা এই যে এইখানে নিয়ে এসে গুলি করে। যে নারকেল গাছ দেখছেন, এই নারকেল গাছের গোড়া এইখানে, এই জায়গাটায় আমার দাদাকে গুলি করে 3বার ব্যর্থ হওয়ার পরে তারা দাদাকে ছেড়ে দিয়ে যায়। যে তারা ভয় পেয়ে যায় যে উনি মসজিদের ইমাম ছিল। এই যে মসজিদ দেখালাম, ওই মসজিদের উনি ইমামতি করতেন এবং আলেম মানুষ ছিলেন। এই মসজিদটা আমরা আর এক ভিডিও বলেছি যে এই মসজিদটা কিন্তু মাওলানা আকরাম খাঁ, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আকরাম খাঁ এই মসজিদটা উদ্বোধন করেছিল এবং আমার দাদার বাবা ইব্রাহিম সর্দার এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং ওই মসজিদের ইমাম ছিলেন তখন আমার দাদা।
এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে তখন পরিচিত ছিলেন। আমাদের এই বাড়িতে মুক্তিযুদ্ধের আশ্রয় দেওয়ার কারণে তারা আমাদের দাদাকে টার্গেট করে। আমার পরে আমার চাচা আব্দুল মালেককে তারা 18 দিন সাতক্ষীরা টর্চারিং সেলে নিয়ে নির্যাতন করে। আমার ছোটো চাচা গিয়ে পরবর্তীতে 2000 টাকা দিয়ে তাকে উদ্ধার করে এবং ইন দ্য মিন টাইম আমার বাবাকেও, নুরুল হাফিজ মাস্টার, তাকেও তারা আটক করে সাতক্ষীরা টর্চারিং সেলে 2 দিন রাখে, ওখানে অত্যাচার করে। তো পিটিআইয়ের তখন আমার বাবা পিটিআইয়ের টিচার ছিলেন, প্রশিক্ষক ছিলেন। তিনি তখন ওই পিটিআইয়ের যারা প্রশিক্ষণার্থী ছিল তারা গিয়ে আমার বাবাকে ছাড়িয়ে আনে। আমি এই যে বাড়িটা দেখাচ্ছি হামিজউদ্দিনের বাড়ি। এই হামিজউদ্দিন তখন ওই দিন তাকে গুলি করা হয়। আমি এখন হামিজউদ্দিনের মেয়ের সাথে কথা বলবো। ও ভাই, ভাবি আছে, বউ আছে? এই যে মুক্তিযোদ্ধা একজন, ওই যে তোমার আব্বার যে মার্ডার করছিল না এরা, খান সেনারা গুলি করেছে, কোন জায়গাটা সেটা? সিদ্ধি ঘরের ওখানে না? ওই যে আমার দাদা ধরে নিয়ে দেয় আর চাচা ধরে নিয়ে দেয়, তোমার আব্বার গুলি করে। যে আমাদের বাড়ি কাজ করতো তখন গুলি করে ওই জায়গায় মারা গেছিল। ওরা আপনার তোমার আব্বার নাম ছিল কি? হামিজউদ্দিন সর্দার। হ্যাঁ, হামিজউদ্দিন সর্দারের মেয়ে আর হইলো ওনার জামাই, উনি মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। ওনার বাড়ি ছিল ঘরচালা, উনি এখন এসে আমাদের থাকে রায়পুর। উনি থাকে এই হামিজউদ্দিন, ওই দিন ওনাকে হত্যা করা হয়। হ্যাঁ, ভালো আছো? তো এই হলো ঘটনা। আমি একটা সংক্ষিপ্ত ঘটনা এখানে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আমাদের পারিবারিক কবরস্থান, আমার সেই নির্যাতিত দাদা, চাচা এবং বাবা এই কবরখালাই বাঁশবাগানের ভিতরে তারা শুয়ে আছে। আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।